আপন ঘর। অফিসের ঘড়িতে সন্ধে 5টা বাজে। জিয়া দ্রুত তার ব্যাগটা তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে মেট্রো স্টেশনের দিকে চলে গেল। আজ তার মন মেঘের মতো উড়ে গেল। উড়বে নাই বা কেন? আজই প্রথম বেতন পেয়েছে। সে বাড়ির সবার জন্য কিছু কিনতে চেয়েছিল। প্রতিদিন সন্ধ্যা নাগাদ তার মন ও শরীর উভয়ই ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু আজ তার উদ্যম প্রকট। এখন দেখা যাক জিয়ার সাথে। জিয়া বর্তমান সময়ের একজন 23 বছর বয়সী তরুণী। গাঢ় রং, আমের ফালির মতো চোখ, ছোট নাক, বড় ঠোঁট। সৌন্দর্যে তার কোনো তুলনা মনে হয়নি, তবুও তার চেহারা সুন্দর ছিল। বাড়ির সবার প্রিয়। সে এখনো পর্যন্ত জীবনের থেকে যা চেয়েছে তাই পেয়েছে। খুব বড় স্বপ্ন দেখেনি, সে অল্পতেই খুশি ছিল। সে দ্রুত পায়ে দোকানের দিকে এগিয়ে গেল। তিনি তার 2 বছরের ভাইপোর জন্য একটি রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছিল। তখন সে তার বাবার জন্য তার প্রিয় পারফিউম, মা ও মাসির জন্য স্যুট এবং শাড়ি, এবং ভাইয়ের জন্য একটি টাই কিনল। সে দেখলো যে তার কাছে সামান্য টাকা বাকি আছে। সে নিজের জন্য কিছুই কিনতে পারেনি। এখন পুরো 1 মাস হয়ে গেল। তার মাত্র কয়েক হাজার বাকি ছিল। তাতে শুধু সেইগুলোতেই তার খরচ চালাতে হয়েছে। সে তার বাবা মায়ের কাছ থেকে কিছুই নিতে চায়নি। শোরুম থেকে বের হওয়ার সাথে সাথে তার চোখ গেল দোকানে ঝোলানো সুন্দর চাঁদেরি পর্দাগুলোর দিকে। অনেক দিনের শখ তার বাড়িতে এমন পর্দা সে লাগাবে, তাই নিজেকে আর আটকাতে পারল না। সে পর্দা কিনে বাড়িতে যখন পৌঁছালো তখন রাত। সবাই রাতের খাবারের জন্য তার জন্য অপেক্ষা করছিল। তার ভাইপোকে চুম্বন করার পর সে টেবিলে সবার উপহার রাখলো। সবাই কৌতূহল নিয়ে উপহারের দিকে তাকাতে লাগলো। হঠাৎ মা বললেন, কি এনেছিস নিজের জন্য? জিয়া হেসে তার দিকে পর্দার প্যাকেটটা বাড়িয়ে দিল। পর্দা দেখে মা বললেন, এটা কি? তুই কি এগুলো পরবি? জিয়া হেসে বলল, আমার সোনা মা, আমরা এগুলো ঘরে লাগাবো। মা পর্দাগুলোর আবার প্যাকেটে রেখে বললেন, এগুলো তোর ঘরে রাখ। জিয়া বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এর মানে কি তিনি বুঝতে পারলেন না। সে তার ক্ষুধা হারিয়ে ফেলেছিল। দিদি হেসে গালে থাপ দিয়ে বলল, আজ পর্যন্ত বুঝতে পারিসনি নিজের বাড়ি কোনটা? জিয়া, তুমি নিজের ঘর নিজেই বানাও। এবং তারপর ভগ্নিপতি খুব আদর করে মুখে একটা গুঁতো দিল। আজ সারা বাড়ি থালা বাসনের গন্ধ। মা তার রান্নার সমস্ত দক্ষতা নিঃশেষ করে দিয়েছিলেন। কচুরি, রসগোল্লা, গাজরের হালুয়া, ধোকলা, পনির পকোড়া, গ্রিন চাটনি, সামোসা এবং ক্রিস্পি চাট। মা লাল শাড়িতে এখানে সেখানে কিচিরমিচির করছিল। বাবা আর ভাই পুরো বাড়িটা দেখছিলেন। কিছু অনুপস্থিত থাকা উচিত নয়। আজ কিছু লোক জিয়াকে দেখতে আসছিল। একভাবে এটি জিয়ার পছন্দ ছিল, যা তার পরিবারের সদস্যদের আজ অনুমোদন করতে হয়েছিল। অভিষেক শুধু তার অফিসে কাজ করতেন না, তাদের দুজনের ভালো বন্ধুত্ব ছিল, যাকে তারা এখন সম্পর্কের নাম দিতে চায়। ঠিক 5টার দিকে একটি গাড়ি তার বাড়িতে আসে, সামনে থেমেছে এবং সেখান থেকে 4জন নিচে নেমে স্বয়ং ড্রয়িং রুমে ঢুকলো। জিয়া পর্দার আড়াল থেকে তাকালো। অভিষেককে জিন্স এবং হালকা নীল শার্টে খুব সুন্দর লাগছিল। তার মা লীলাকে দেখতে বর্তমান সময়ের আধুনিক নারীর মতো। ছোট বোন মাসুমাও ছিল খুব সুন্দরী। বাবা অজয়ও খুব সরল মনে হচ্ছিল। অভিষেকের মা এবং বোনের সামনে জিয়া কোথাও দাঁড়াতেন না, তবে তার নির্দোষতা, স্থির চিন্তাভাবনা এবং সরলতা অভিষেককে আকৃষ্ট করেছিল। জিয়ার চরিত্রে কোথাও কোনো কৃত্রিমতা ছিল না। অভিষেক যখন তার মায়ের কাছ থেকে প্লাস্টিকের ফুলের গন্ধ পান, তখন তিনি জিয়ার কাছ থেকে আসল ফুলের গন্ধ পান। তিনি সবসময় তার বাবাকে সামঞ্জস্য করতে দেখেছেন। তিনি নিজেও এটি করতে চাননি। তাই অভিষেক, যিনি তার মায়ের প্রিয়তম এবং সবকিছু মেনে চলতেন, হলেও কোনো মূল্যে তার মাকে তার জীবনসঙ্গী বেছে নেওয়ার লাগাম দিতে চাননি। জিয়া রুমে ঢুকলো। অভিষেক যখন তার দিকে স্নেহময় চোখে তাকিয়েছিল, তখন লীলা আর মাসুম মা
অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তিনি জিয়ার মধ্যে কোনো ভালো গুণ দেখতে পাননি। অজয় জিয়াকে পরিষ্কার চিন্তাধারা একটি মেয়ে হিসেবে দেখেছিলেন, যে তার পরিবারের যত্ন নিতে সক্ষম হবে। লীলা অভিষেকের দিকে তাকালো, কিন্তু মুখের সুখ দেখে চুপ হয়ে গেল। লীলা নিজ হাতে হীরার উপহার দেন জিয়াকে। সেই সেটটি পড়েছিল, কিন্তু তার মুখে কোনো খুশি ছিল না। জিয়া বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল অভিষেকেরই পছন্দ। তার বাড়িতে জায়গা করতে তাকে খুব পরিশ্রম করতে হবে। 2 মাস পর তার বিয়ের তারিখ ঠিক করা হয়। বিয়ের পোশাকে জিয়াকে খুব সুন্দর লাগছিল। অভিষেক এবং তার জুটি দিকে তাকিয়ে মানুষের চোখ আটকাতে পারেননি। লীলাকেও আজ খুব খুশি দেখাচ্ছিল। কন্যাদান করার সময় জিয়ার মা এবং বাবার চোখে জল ছিল। সে ছিল তাদের ঘরের সৌন্দর্য। বিদায়ের সময় অজয় তার হাত গুটিয়ে বললেন, আমরা আমাদের মেয়ের সাথে চলে যাচ্ছি, আমাদের পুত্রবধূ নয়। কয়েকদিনের মধ্যে জিয়া বুঝতে পেরেছিল যে এই বাড়ির লাগাম লীলার হাতে আছে। এই বাড়িটা লীলার বাড়ি, আর ওই বাড়িটা ওর বাবা মায়ের বাড়ি। কিন্তু ওর বাড়ি কোথায়, এ প্রশ্নের উত্তর তিনি পাননি। এই তো গতকাল যখন জিয়া ড্রয়িং রুমে একটু পরিবর্তন করতে চেষ্টা করলেন, লীলা হেসে বলল, জিয়া, তুমি অভিষেকের বউ, এই বাড়ির পুত্রবধূ, কিন্তু আমি এই বাড়ি বানিয়েছি, তাই তোমার সিদ্ধান্ত এবং তোমার অধিকার তোমার ঘরে সীমাবদ্ধ রাখো। জিয়া চুপ করে দাঁড়িয়ে শুনল। তিনি যখনই অভিষেকের সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, তিনি সর্বদাই উত্তর দিয়েছিলেন যে, জিয়া, মাকে একটু সময় দাও, সে আমাদের সুখের জন্য সবকিছু করেছে। জিয়া চাইলেও তার অনুভূতি বোঝাতে পারেনি। সুখী হওয়া তার অভ্যাস ছিল এবং হারানো তার স্বভাব ছিল না। 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। আজ ছিল জিয়ার প্রথম বিবাহবার্ষিকী। তিনি বাড়িতে অভিষেকের জন্য একটি পার্টির পরিকল্পনা করেছিলেন। তিনি তার সব বন্ধুদের আমন্ত্রণ পাঠান। ঠিক তখনই বিকেলে জিয়া দেখল যে লীলার কিটি পার্টির একটি দল এসেছে। জিয়া লীলাকে বললেন, মা, আজ আমি আমার কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছি। লীলা উত্তর দিল, জিয়া, তোমার আগে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি এখন কিছু করতে পারবো না, তুমি তোমার বন্ধুদের অন্য কোথাও ডাকো। জিয়া উঠে দাঁড়ালো। তার অধিকারের সীমানা বুঝতে পেরেছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যায় পার্টির জন্য বাড়ির পরিবর্তে জিয়া তার সমস্ত বন্ধুদের কাছে হোটেলের ঠিকানা হোয়াটসঅ্যাপ করেছিল। সেখানে অভিষেককেও ডাকা হয়। অভিষেক জিয়াকে একটি হলুদ এবং লাল কাঞ্জিবরম শাড়ি এবং খুব সুন্দর কানের দুল উপহার দিয়েছিলেন। অভিষেক জিয়ার মতো ভারসাম্যপূর্ণ মনের একজন জীবনসঙ্গী পেয়ে খুবই খুশি ছিল। জিয়ার জীবন নিয়ে কোনো অভিযোগ ছিল না, কিন্তু মাঝে মাঝেই সেই চান্দেরি পর্দাগুলো তাকে জ্বালাতন করত। অভিষেক তাকে সব উপায়ে খুশি রাখতেন, কিন্তু জিয়া নিজের বাড়ি করার ইচ্ছা তিনি কখনোই বুঝতে পারেননি। ফোন করা বা নিজের বাড়ি বলে মনে করার অধিকার জিয়ার ছিল না। এটাই ছিল তার জীবনের সেই শূন্য কোণ, যা কেউ কোনোদিন বুঝতে পারেনি। না তার নিজের বাবা মা, না অভিষেক, না তার শ্বশুর। এই বাড়িতে ধীরে ধীরে সবার হৃদয় জায়গা করে নিয়েছেন জিয়া। এমনকি লীলাও আর তার প্রতি আকৃষ্ট হয়নি। সে মাসুমার নিরীহ দুষ্টুমির অংশ হয়ে উঠেছিল। আজ চারিদিকে আনন্দের পরিবেশ। যাই হোক, দীপাবলির উৎসব, এটি তার সাথে সুখ, আনন্দ এবং অগণিত রং নিয়ে আসে। সারা বাড়িতে রঙের কাজ চলছিল। যখন অভিষেক পর্দা বদলাতে শুরু করলো, হঠাৎ জিয়া বলল, দাঁড়াও। তারপর দৌড়ে এসে চান্দেরির পর্দাগুলো নিয়ে এলো। অভিষেক কিছু বলার আগেই লীলা বলে উঠল, আমার বাড়িতে এমন পর্দা লাগাবে না। জিয়া প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছিল অভিষেকের দিকে। ভাবলো কিছু বলবে মাকে। এটাও জিয়ার বাড়ি, কিন্তু অভিষেক কিছু বলল না। জিয়ার মেজাজ খারাপ দেখে বললেন, এত চিন্তিত কেন? এটা তো শুধু পর্দা। প্রথমবার জিয়ার চোখে জল এসে গেল। কান্না দেখে আরো বিরক্ত হয়ে ওঠে অভিষেক। আজকাল জিয়ার বেশিরভাগ সময় কাটত অভিষেক। অভিষেক বুঝতে পেরেছিল যে সে তার ফোনে ব্যস্ত, এবং এটি দেখার সাথে সাথে সে ঘাবড়ে গিয়ে মোবাইল কেটে দিল। অভিষেক সত্যি জিয়াকে ভালোবাসতেন। তিনি তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন যে জিয়ার জীবনে সত্যি অন্য কেউ তার জায়গা নিয়েছে। একদিন সন্ধ্যায় অভিষেক জিয়াকে বলল, জিয়া, চলো, শুক্রবার ছুটি নিই, চলো কোথাও বেড়াতে চাই। জিয়া অনিচ্ছা সত্ত্বেও বলল, না অভিষেক, অফিসে অনেক কাজ আছে। চেষ্টা করার পরে অভিষেক জিয়ার আচরণের পরিবর্তন বুঝতে অক্ষম। রাতেও ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। অভিষেক তাকে ফোন করার সাথে সাথে
সে ঘাবড়ে যায় এবং ল্যাপটপ বন্ধ করে দেয়। অভিষেক যতই তার কাছে যাওয়ার চেষ্টা করতো ততই সে তার থেকে দূরে সরে যাচ্ছিল। জানি না কিসের ওপর জিয়া পাগল হয়ে যাচ্ছিল। জিয়ার ভাইও সেদিন ফোনে অভিষেককে বলেছিলেন আজকাল জিয়া বাড়িতে ফোনও করে না, সব ঠিক আছে তো? অভিষেক বলল না, আজকাল অফিসে অনেক কাজ। কিছুক্ষণের মধ্যেই কেটে গেল 2 বছর। এখন অভিষেক ও জিয়া উভয়েরই বাবা মা তাদের পরিবারকে এগিয়ে নিতে চেয়েছিলেন। আজ আবার তাদের বিবাহবার্ষিকী উদযাপন ছিল, কিন্তু আজ লীলা নিজেই একটি পার্টি আয়োজন করেছিলেন। জিয়া খুব সুন্দর বেগুনি রঙের স্কার্ট এবং কুর্তি পরেছিলেন। অভিষেকের চোখ তার দিকে সরছিলই না। সবাই তাকে উত্ত্যক্ত করছিল যে সে কখন সুসংবাদ দিতে যাচ্ছে। রাতে নির্জনে যখন অভিষেক জিয়াকে বলছিল যে আমারও হৃদয় আছে জিয়া অনিচ্ছায় বললেন যে তিনি প্রস্তুত নন। এমনকি রাতেও অভিষেকের মনে হয়েছিল যে তার সবটুকুই জিয়ার শরীর। সারা রাত ঘুমাতে পারেননি অভিষেক। আজ সে যে কোনো মূল্যেই জিয়ার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সকালে যখন সে ঘুম থেকে উঠল জিয়া ইতিমধ্যেই অফিসে চলে গেছে। অভিষেক কিছুই বুঝতে পারছিল না। দেখে মনে হচ্ছিল যে জিয়া তার সাথে থাকা সত্ত্বেও তার সাথে নেই। সে প্রতি সপ্তাহে তাকে নিয়ে কোনো না কোনো পরিকল্পনা করত। তবে জিয়ার কাছে রবিবারেও কিছু অফিসের কাজ ছিল। তাদের মধ্যে একটা নীরবতা ছিল যা তিনি চাইলেও ভাঙতে পারছিলেন না। অভিষেক তার পুরনো জীবন চেয়েছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে আবার দীপাবলি এলো। সারা শহর আলোয় ঝলমল করছিল। আজ অনেক দিন পর অভিষেক দেখল জিয়ার মুখ আলোয় জ্বলজ্বল করছে। জিয়া অভিষেককে বলল, অভিষেক, আজ তোমাকে কিছু বলতে হবে এবং তোমাকে কিছু দেখাতে হবে। অভিষেক তার দিকে আদর করে তাকিয়ে বলল, জিয়া, কিছু বলো না, শুধু বলো তুমি আমাকে ভালোবাসো না? জিয়া মুচকি হেসে বলল, তুমি কি করে এমন ভাবতে পারলে? পাগল একটা। অভিষেক হাসল। তিনি বললেন, কিন্তু গত 1 বছর ধরে তুমি আমাকে অবহেলা করছো। আমরা একসঙ্গে কোথাও যাইনি। জিয়া বলল, তুমি বুঝবে কিনা জানি না, তবে গত 1 বছর ধরে আমি আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমার শিকড় খুঁজছিলাম। অভিষেক কিছুই বুঝতে পারছিল না। জিয়ার পরনে ছিল গোলাপি ও কমলা চান্দেরি সিল্কের শাড়ি, সাথে কুন্দনের ম্যাচিং সেট, ডায়মন্ডের চুড়ি আর প্রচুর চুড়ি। আজ ওর মুখে এমন একটা আভা ছিল যে ওর সামনে সবাই ফ্যাকাশে লাগছিল। রঙ্গোলি বানানোর পর যে অভিষেককে তার সাথে যেতে বলল, তারপর অভিষেক গাড়ির চাবি তুলে নিয়ে চলে যায়। জিয়া হেসে বলল, আজ আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে যেতে চাই। অভিষেক হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি বাতাসের সাথে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণের পর গাড়িটা নতুন বসতির দিকে যেতে থাকে। গাড়ি চালানোর সময় জিয়া বলল, অভিষেক, আজ তোমাকে একটা কথা বলতে চাই। তুমি সবসময়ই আমার সব রকম যত্ন করেছো, কিন্তু ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যা আমার চোখে বাড়তে থাকে। বাবা মা বললেন, তোমার বাড়ি হবে যেখানে তুমি গিয়ে বাড়ি তৈরি করবে। আমি যখন তোমার সাথে দেখা করেছি আমি অনুভব করেছি যে আমার স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু কিছুদিন পরে জিয়া বুঝতে পেরেছিল যে সব কিছু স্বপ্ন আছে যা ভাগ করা যায় না। বিবাহ মানে এই নয় যে আপনার স্ত্রীকেও আপনার স্বপ্নের ভার বহন করতে হবে। আপনার বা কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু অভিষেক, আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই বলে একটা সদ্য নির্মিত সোসাইটির সামনে গাড়ি থামলো। অভিষেক চুপচাপ তার পিছু নিল। নতুন ফ্ল্যাটের দরজায় তার নামে একটি নেম প্লেট ছিল। অভিষেক অবাক হয়ে তাকিয়েছিল। ছোট কিন্তু সুন্দর করে সাজানো প্লেট। তারপর যখন একটা দমকা হাওয়া এলো, তখন চান্দেরির ফিরোজা পর্দাগুলো জিয়ার নিজের বাড়িতে ওঠানামা করতে লাগলো, যেখানে শুধু বাড়ির ওপরই নয়, তার জলবায়ুর ওপরও তার নিয়ন্ত্রণ ছিল। ধন্যবাদ। কেমন লাগলো গল্পটা সবাই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহিত হই। আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসবো এরকম।